তাদেরকে বলে রাখি ভৌত বিজ্ঞানের চিন্তা এবার আস্তে করে সরিয়ে রাখ, কারণ ভৌত বিজ্ঞান সেট হয়ে গেছে ভাই। এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে খুব ভালো প্রশ্ন দিয়েছে একটা। আমি প্রত্যেক দিনই তোকে মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে 100 পাওয়ার জন্য তৈরি করছি, তোকে এমন কিছু শেখাচ্ছি যেটা হয়তো তোকে বাকিদের থেকে আলাদা করে তুলবে। তোকে প্রত্যেক দিনই বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা লেভেল আমি দেখাচ্ছি। বাট তোর মনের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে, দাদা মাধ্যমিকে কেমনি ধরনের প্রশ্ন এক্স্যাক্টলি আসে, বিগত বছরগুলোতে মাধ্যমিকে কি ধরনের প্রশ্ন বারবার এসেছে, সেই বিষয়টা একবার আমাকে দেখাও, যাতে আমি একটু রিলেট করতে পারি যে আমি কতটা বেসিক থেকে কতটা অ্যাডভান্স পর্যন্ত পড়ছি এবং মাধ্যমিকে আমার বেলাতেও কি ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে সেই সমস্ত কিছুর জন্যই দেখবে আমি আজকে 2017 থেকে 2026 পর্যন্ত তাপ, চলতড়িৎ এবং তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে যা যা প্রশ্ন এসেছে সেগুলোকে এক জায়গাতে কম্পাইল করেছি। সেখান থেকে কিছু কাটছাট করেছি, যেগুলো বারবার আসে সেগুলোকে এক জায়গায় নিয়েছি, যেগুলো এই বছর আসতে পারে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যে কনসেপ্ট গুলো খুব দরকার, সেগুলোকে একসাথে করে আজকে প্রায় 39টার কাছাকাছি বা 38টার কাছাকাছি কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি। সবাই খুব ভালো করে দেখিস, এর মধ্যে বড় প্রশ্ন আছে, ছোট প্রশ্ন আছে, অঙ্ক আছে, সবই রয়েছে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। ভৌত বিজ্ঞানের প্রেমে নিশ্চয়ই পড়ে গেছিস, এইটুকু বুঝে গেছিস ভৌত বিজ্ঞান কঠিন নয়, যদি প্রপারলি পড়া যায় তাহলে ভৌত বিজ্ঞান অ্যাচিভেবল, প্রচুর নাম্বার পাওয়া যায়। রবিবার দিন লাইভ আসছে বিগ ব্যাং 50, তোরা 1000 কমেন্ট কমপ্লিট করে দিয়েছিস। আর সেকেন্ড সামেটিভের স্পেশাল যে রোড ম্যাপটা যারা দেখিসনি, গেম প্ল্যানটা যারা দেখিসনি, স্টাডি প্ল্যানটা যারা দেখিসনি, গিয়ে তাড়াতাড়ি দেখে নিবি এই ভিডিওটার পরে। চল, আর যারা প্রথমবার চ্যানেলে এসেছিস তাদেরকে বলে রাখি ভৌত বিজ্ঞানের চিন্তা এবার আস্তে করে সরিয়ে রাখ, কারণ ভৌত বিজ্ঞান সেট হয়ে গেছে ভাই। চল দেখা যাক প্রথম প্রশ্নটা কি বলে দিয়েছে। 10 ওহম রোধ বিশিষ্ট একটা তারকে সমান দুভাগে ভাগ করে, এখন যখনই এই প্রশ্নটা তুই পড়েছিস, তুই যদি আমার এখান থেকে পড়ে থাকিস, তুই যদি চ্যানেল থেকে বা আমার ব্যাচের মধ্যে পড়ে থাকিস, কনসেপ্ট গুলো কিন্তু মাথার মধ্যে একদম ভেসে ভেসে আসছে, চোখের সামনে একদম ভেসে ভেসে আসছে। খেয়াল করে দেখ, আমি তোদেরকে বারবার করে বলেছিলাম যে আর প্রপোর্শনাল টু এল হয়, তার মানে দাদা, মানে একটা ধর তার আছে, সেই তারটা তোকে একটা গোটা রোধ বলে দিয়েছে 10 ওহম। এইবার তোকে যখন বলেছে সেই তারটাকে কেটে দুভাগ করলাম, তাহলে দৈর্ঘ্যগুলো তো অর্ধেক হয়ে গেল। আর প্রপোর্শনাল টু এল, রোধ প্রপোর্শনাল টু দৈর্ঘ্য, মানে কি দৈর্ঘ্য যদি অর্ধেক হয়, অর্ধেক অর্ধেক হয়, কারণ সমান দুভাগে ভাগ করেছে, তো অর্ধেক অর্ধেক হয়, তাহলে এই রোধটাও সমান দুভাগে ভাগ হয়ে যাবে সমানুপাতিক সম্পর্কের জেরে। তাহলে এখানটাতেও 5 ওহম, এখানটাতেও 5 ওহম, আশা করতে পারি ক্লিয়ার আছে। এইবার বলেছে ভাগ করার পর তাদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। কাদেরকে? এই যে দুটো 5 ওহমের রোধ আছে তাদেরকে। তার মানে দাদা এদের দুজনকে যদি 5 ওহমকে যদি সমান্তরালে যুক্ত করি, তাহলে তুল্য রোধ তুমি বারবার করে শিখিয়েছো যে দুটো রোধ যদি দিয়ে দেয়, যদি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বার করতে দেয়, তাহলে উপরে গুণ করবে, তাহলে 5 গুণ 5 করলাম, আর নিচে দাদা তুমি যোগ করতে বলেছো, তাহলে যোগ করলাম। ওপরে গুণ করলে হয়ে গেল 25 আর নিচে যোগ করলে হয়ে গেল 10, অ্যান্সার হয়ে গেল 2.5 ওহম। আশা করতে পারি একদম গল্প শেষ। এই ধরনের শর্ট ট্রিক্স গুলোকে জানতে হবে পরীক্ষার সময়, ওই না হলে তুমি ওই একই অ্যান্সার বেরোবে, এই 1/R1, 1/R2, এই 1/RP, এরকম করে করে পুরো একদম সময় নষ্ট করো। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলে দিয়েছে একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইনের সাথে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। আচ্ছা, তার মানে দাদা 220 ভোল্টের সঙ্গে যখন যুক্ত করলাম তখন 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটছে। হ্যাঁ, ওই বাতিটিকেই যদি 110 ভোল্ট মেইনের সাথে যুক্ত করা যায় তাহলে কত তড়িৎ প্রবাহ ঘটবে? আচ্ছা, এ তো এক চান্সে চুটকি মেরে বলে দেওয়া যায় না। 2 নাম্বার দিচ্ছে ভাই, করে দেখাতে হবে তোমাকে, সলভ করে দেখাতে হবে। কি করে সলভ করবে? এই অনেকে জানিস উত্তর জানে কিন্তু সলভ করে দেখাতে পারে না। দেখ 220 ভোল্ট দিয়ে দিয়েছে, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দিয়ে দিয়েছে, আরে ভি দিয়ে দিয়েছে, আই দিয়ে দিয়েছে রে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, ভি ইকুয়াল টু আই আর। দাদা ভি এর মান কত? 220, আই এর মান কত? 1 অ্যাম্পিয়ার, আর আর এর ভ্যালুটাই তো বার করতে হবে। তাহলে আর এর ভ্যালুটা এখান থেকে কত বেরিয়ে গেল? 220 বেরিয়ে গেল গো। এইবার তুই জানিস, আমিও জানি, তোকে বলে দিয়েছে ওই একই বাতিটাকে, খেয়াল কর, ওই বাতিটাকেই, তার মানে আর এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না, ওই বাতিটাকেই ইউজ করা হচ্ছে। তার মানে যে আরটা বার করলাম সেকেন্ড ফেজে যখন 110 ভোল্টে কানেক্ট করছি, সেখানেও আর এর ভ্যালুটা কিন্তু 220 ওহম আছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না।
তাহলে সেখান থেকে আমি খুব সহজে আই এর ভ্যালুটা বার করে নিতে পারবো দ্বিতীয় ফেজে দ্বারা ভি এর জায়গার মধ্যে 110 বসবে। আমি বললাম হ্যাঁ। আইটা আমাকে বার করতে হবে। আমি বললাম হ্যাঁ, আই 1 সাপোজ দিয়ে দিলাম। আর এখানে দাদা আর এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 220। আমি বললাম একদম। তাহলে এই i1 এর ভ্যালুটা কত বেরোচ্ছে না 110 ডিভাইডেড বাই 220 বেরোচ্ছে। অ্যান্সার হয়ে গেল 1/2, অ্যান্সার হয়ে গেল 0.5 অ্যাম্পিয়ার, যেটা এক্সপেক্টেড ছিল। একদম পরিষ্কার, একদম পরিষ্কার। নেক্সট প্রশ্ন বলেছে কোন পরিবাহীর বেধ, আচ্ছা বেধ তাপের প্রশ্ন আছে, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে, আচ্ছা বেধ মানে ডি। যারা যারা তাপের ওয়ান শট দেখিসনি, যারা চলতরিতের আমার ব্যাচের ফার্স্ট আর সেকেন্ড ক্লাসটা যেটা আমি ইউটিউবের মধ্যে দিয়েছি দেখিসনি, চলতরিতের ওয়ান শট করে দিয়েছিলাম, প্লেলিস্ট সেকশনে ওয়ান শট ফোল্ডারে পেয়ে যাবে। চলতরিতের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তাপের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, চলতরিতের সব ধরনের অঙ্ক করিয়ে দিয়েছি চ্যানেলের মধ্যে, এত কিছু করিয়ে দিচ্ছি ইউটিউবের মধ্যে সবার জন্য। যারা দেখছিস না বিশাল বড় ভুল করছিস। ভৌত বিজ্ঞানে যা রেডি করে দিচ্ছি, একটা ভিডিও ছাড়া যাবে না, একটা ক্লাস ছাড়া যাবে না, সব কিছুকে একদম তুই একদম খাতার মধ্যে নোট করবি যে এতগুলো ক্লাস হয়েছে আমি কোনটা কোনটা করেছি। প্রপারলি করতে থাক, তারপর যা করার আমি করে দেবো, যা করানোর আমি করিয়ে দেবো। নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমার, কিন্তু পড়ার দায়িত্ব তোর। একটা ছোট্ট ইনফরমেশন মিস হলে চলবে না। চ এই যে সংজ্ঞাগুলোকে লেখা কত সহজে শিখিয়ে দিয়েছি, মুখস্থ টুকস্থের কোনো গল্পই নেই। ওয়ান শটটা দেখবি তাপে ব্যাচের মধ্যে যেভাবে করাই ওয়ান শটে সেইভাবে শিখিয়ে দিয়েছিলাম। একটা পরিবাহীর বেধ আমি ডি ধরছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি এ ধরছি, এই দুটোকে আমি ধরে নিয়েছিলাম। বলেছি এই দুটো অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ, আচ্ছা তাপীয় রোধের রাশিমালাটা কি ছিল, আর এইচ পুরো সমীকরণ প্রমাণ করে দেখিয়েছিলাম, ডি বাই কে এ। মনে আছে তো? মনে আছে তো? এই যে ডি বাই কে হলো, আমাকে বলে দিয়েছে তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা মানে এই যে কে, আর তাপীয় রোধ, তাপীয় রোধ মানে এই যে তাপীয় রোধ আর তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক, তাপীয় রোধ মানে আর এইচ, আর এই কে, এই দুটোর মধ্যে সম্পর্ক চেয়েছে। যখন কি কি অপরিবর্তিত থাকলে, বেধ আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে। সোজা প্রশ্ন ভাই, দেখে কঠিন মনে হচ্ছে। এই দুটো যদি অপরিবর্তিত থাকে, এই দুটো যদি ধ্রুবক থাকে, তাহলে আর এইচ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 1/k, কারণ কে এটা তলায় আছে। আর এই ধ্রুবকটাকে সমান চিহ্নটাকে তুললে আর এইচ প্রপোর্শনাল টু 1/k। তার মানে তাপ পরিবাহিতাঙ্ক আর তাপীয় রোধ পরস্পরের ব্যস্তানুপাতিক হবে যখন ডি আর এটা ধ্রুবক থাকবে। পরিষ্কার প্রশ্ন। নেক্সট, তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের একান্ত নিজস্ব বৈশিষ্ট্য? ওয়ান শটটা যেটা করিয়েছি তাপের, যেটার মধ্যে প্রায় এখন 25-26 হাজার মতো ভিউজ পড়ে গেছে, আমি ঠিক জানি না। আর চলতরিতের যে ফার্স্ট ক্লাসটা আমরা ব্যাচে দিয়েছি প্রায় 42,000-এর কাছাকাছি আমি যখন লাস্ট দেখেছিলাম। ছেলেমেয়েরা প্রবল ভাবে ভৌত বিজ্ঞান পড়ছে, আর আর ভয় নেই, ভয় কেটে গেছে, ভয় কেটে গেছে। এবার শুধু নাম্বার পাওয়ার খিদে তৈরি হয়ে গেছে। আমি যেটা চেয়েছিলাম বারবার করে, ভৌত বিজ্ঞানের ভয়টাকে কাটাতে, ভয় কেটে গেছে, এবার নাম্বার পাওয়ার খিদে তৈরি হয়ে গেছে। এইটাই দরকার, এইটাই মাধ্যমিক 2027-কে 26-এর থেকে ভয়ঙ্কর ভাবে কাঁপাবে। 26-এ এতগুলো র্যাঙ্ক দেখছিস তো, ফার্স্ট 8, 10, 11, 16, 17 র্যাঙ্ক হয়েছে তো, 27-এ ভরে যাবে আরো। আর 100-127 জন পেয়েছে তো, আরো বেশি পেয়ে যাবে, 3 গুণ না হয়ে যায় যদি এরকম ভাবে তোরা পড়তে থাকিস। তোরা প্রত্যেকে জানিস, অলরেডি তোদেরকে শিখিয়ে দিয়েছি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কটাই একান্ত নিজস্ব বৈশিষ্ট্য, এবং কিভাবে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। যারা দেখিস নি গিয়ে দেখবি। কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? এটা খুব ভালো একটা প্রশ্ন। 2017 তো এসছে, 2025-এও এসছে প্রশ্নটা। এই প্রশ্নটা অনেকে ভুল করে। অনেকে ভাববে দাদা পরিবাহিতাঙ্ক তো উষ্ণতার পার্থক্যের উপরও নির্ভর করে, দৈর্ঘ্যের উপরও নির্ভর করে, মানে বেধের উপরে, উপাদানের প্রকৃতির উপরও নির্ভর করে, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরও নির্ভর করে, তো সবকটার উপরই নির্ভর করে। না, প্রশ্নটা খুব ভালো করে পড়। তোকে বলেছে পরিবাহিতাঙ্ক, তোকে কিন্তু একবারও বলেনি যে পরিবাহিত তাপ। তুই সমীকরণে যখন করতিস কিউ প্রপোর্শনাল টু θ2 - θ1, কিউ প্রপোর্শনাল টু টি, কিউ প্রপোর্শনাল টু এ, কিউ প্রপোর্শনাল টু 1/d করতিস, তুই কে প্রপোর্শনাল টু করতিস না ভাই। পরিবাহিত তাপ এগুলোর উপর নির্ভর করে, কিন্তু তাপ পরিবাহিতাঙ্ক যে কেটা, যে ধ্রুবকটা আসে, সেটা কেবলমাত্র উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে, আর কারোর উপর নির্ভর করে না। এটা কিন্তু অনেক ছেলেমেয়ে ভুল করে। নেক্সট প্রশ্ন, একটি জলীয় দ্রবণে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? খুব সহজ প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য জুড়ে লিখে দিয়ে যাক, কোনো ব্যাপার না। CH3COOH একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যখন 11 এর কেমিস্ট্রি শেখাবো তখন দেখাবো এগুলো কেন মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়।
লেস নাম্বার অফ আয়ন তৈরি করে সেটা তো তুই জানিস, বাট এর পেছনে আরো অনেক রহস্য আছে, অনেক কিছু আছে, মানে সব শেখাবো। আপাতত ভৌত বিজ্ঞানটা কাঁপাই, আপাতত তাদেরকে 100-100টা পাওয়াই, মনের থেকে বেশি নাম্বার পাওয়াই, তারপরে ওইসব তো দেখে নেবো। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? আরে ভাই বারবার করে শিখিয়েছি, কিউ ইকুয়াল টু কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। সমীকরণটা বার করা শিখিয়েছিলাম, ডিরাইভ করা শিখিয়েছিলাম। সেখান থেকে দাদা কে এর ভ্যালু কি বেরোয়? কে এর ভ্যালু বেরোয় কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ θ2 মাইনাস θ1 ইন্টু টি। বলো হ্যাঁ, বললাম একদম। আচ্ছা, এখান থেকে তোমাকে বলেছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক বার করতে, তাহলে কে তাপ পরিবাহিতাঙ্ক ইকুয়াল টু, এটা তো পরিবাহিত তাপ, আর তাপের এসআই একক তো জুল। আমি বললাম হ্যাঁ। দাদা ডি মানে বেধ, বেধের একক তো মিটার, এতে এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার, θ2 মাইনাস θ1 উষ্ণতার একক যা, উষ্ণতার পার্থক্যের একক তাই, এবং সেটা অবশ্যই কেলভিন হবে সাইতে। টি মানে সময়, সময়ের একক সেকেন্ড। আর দাদা এই যে জুল ডিভাইডেড বাই সেকেন্ড, 9 কথা মনে পড়ে যাচ্ছে, কার্য বা শক্তি জুল ডিভাইডেড বাই সময় সেকেন্ড, কার্য বাই সময়, শক্তি বাই সময়, ক্ষমতাকে নির্দেশ করে না? হ্যাঁ। আর ক্ষমতার এসে একক ওয়াট, আর তারপরে জুল পার সেকেন্ডটা তো ওয়াট হয়ে গেল। মিটার দিয়ে একটা মিটার কাটলো, তাহলে মিটার উপরে গেলে মিটার ইনভার্স, কেলভিন উপরে গেলে কেলভিন ইনভার্স। বল প্রত্যেকের কাছে একদম পরিষ্কার, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আরে কমেন্ট কর জয় ধামাকা, কমেন্ট কর। যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লো চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? আচ্ছা, আমি বারবার করে শিখিয়েছি, ওয়ান শটটা যারা দেখেছিস বা আমাদের ব্যাচের মধ্যে যারা পড়ছিস, বারবার করে দেখিয়েছিলাম যে যদি একটাকে স্থির রেখে অন্যটাকে পরিবর্তিত করা হয়, যদি কেবল একটাকেই পরিবর্তিত করা হয়, তাহলে বার্লো চক্রের যেদিকে ঘুরতো তার বিপরীত দিকে ঘুরবে। আর যদি দুটোকেই একসাথে চেঞ্জ করা হয় তাহলে এই গতিটা যেদিকে ছিল সেদিকেই থাকবে। তাহলে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লো চক্রের গতি বিপরীত হয়ে যাবে, কারণ এখানে একটাই মাত্র পরিবর্তন করেছে। নেক্সট, বিশুদ্ধ জলে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? কারণ সালফিউরিক অ্যাসিড জলটাকে বেশি বেশি পরিমাণে বিয়োজিত হতে সাহায্য করে, আয়নন বেড়ে যায়, বেশি পরিমাণে আয়ন তৈরি হয়, সেই কারণে বিয়োজন বেশি হয়ে গেলে স্বাভাবিকভাবে পরিবাহিতাও বৃদ্ধি পাবে, কারণ যত বেশি আয়ন তত বেশি তড়িৎ পরিবাহিতা। কোন তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িতের বাহক কারা? একটু আগে বললাম আয়ন, আয়নগুলোই তড়িৎ পরিবাহক। যদি তোকে বলতো ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবাহক কারা, বল দেখি। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? অনেকে বলেছিস দাদা তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার ওয়ান শটটা দাও। যদিও ব্যাচের মধ্যে আমাদের তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া ডিটেলে হয়েছে, বাট ইউটিউবের মধ্যে শুধুমাত্র আমাদের কুইক রিক্যাপটাই দেওয়া রয়েছে। আর কিছুদিন আগে আমি তড়িৎ বিশ্লেষণের একটা পকেট ধামাকা দিয়েছিলাম, খুব কম সময়ে তড়িৎ বিশ্লেষণের মেন কনসেপ্টটাকে শিখিয়ে দিয়েছিলাম। তোদের প্রত্যেকের আমি বক্তব্য শুনে নিয়েছি, কমেন্ট দেখে নিয়েছি। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার ওয়ান শট, যেটা আমাদের কনসেপ্ট গুলোকে একদম আসবে আসবে খুব তাড়াতাড়ি আসবে। যাই হোক, কপার সালফেটের যখন জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, এর পেছনে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। কপার সালফেট থেকে প্রচুর প্রশ্ন করে। স্বাভাবিকভাবে দাদা এখান থেকে ভেঙে কপার 2+ আয়ন তৈরি হবে, প্লাস SO4 2- আয়ন তৈরি হবে। আমি বললাম হ্যাঁ। দাদা ক্যাটায়ন, ক্যা ফর ক্যাটায়ন, ক্যা ফর ক্যাথোড তুমি বারবার করে শিখিয়েছো। তাহলে ক্যাটায়ন কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে। তাহলে ক্যাথোডের দিকে যাচ্ছে কে না Cu2+ আয়ন যাচ্ছে। কোথা থেকে? দ্রবণ থেকে। Cu2+ ক্যাথোডে যাবে কেন? আরে ধান্দা ছাড়া তো কেউ যায় না রে ভাই। তাহলে এই যে ক্যাটায়ন আছে তার কাছে ইলেকট্রন কম আছে। কটা ইলেকট্রন কম আছে দাদা? দুটো ইলেকট্রন কম আছে। তো দুটো ইলেকট্রন নেওয়ার ধান্দাতেই না যাবে। দুটো ইলেকট্রন নিয়ে কিসে পরিণত হবে? কপারে। কপারে পরিণত হয়ে ক্যাথোডে জমতে থাকবে রে ভাই। অ্যানোডে কে যাবে রে, বা অ্যানোড থেকে কে আসবে রে? কমেন্ট কর নিচে। এই অ্যানোডটাতেই কিন্তু সব থেকে বড় ব্যাপার। আর তার সেখান থেকে একটা প্রশ্ন আসে যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে কেন? অ্যান্সার কর। চল বাকিটা ওয়ান শটে। ভাস্বর বাতি, এই বানানটা কি ভুল আছে? যাই হোক, ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। এইসব সুবিধা যখনই দেবে না দুটোই পয়েন্ট হয়। একটা হচ্ছে ওর আয়ু বেশি দিন চলে,
আর দ্বিতীয় হচ্ছে কম শক্তি খরচ করে। এই দুটো পয়েন্টের বাইরে কিচ্ছু হবে না, তুই যা খুশি দে, এই দুটো পয়েন্ট লাগিয়ে দেখবি অ্যান্সার হয়ে যাবে। বেশি আয়ু আর কম শক্তি খরচ করে, গল্প শেষ। অভ্যন্তরীণ রোধ এবং ইএমএফ এর মধ্যে সম্পর্ক আমি বারবার করে এই জিনিসটা কিন্তু শিখিয়ে দিয়েছিলাম। যাই হোক, এখানে দেখ এই যে ব্যাটারিটা রয়েছে, এই ব্যাটারির মধ্যে একটা তড়িৎচালক বল আছে। মানে এই ব্যাটারিটা যখন কোনোভাবে তারের সাথে যুক্ত ছিল না, তখনও তো ব্যাটারি দুটো প্রান্ত ছিল, সেই দুটো প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য, একটা মুক্ত বর্তনীতে কোনো কোষের দুটো প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য, সেটাই তো তার তড়িৎচালক বল। আর প্রত্যেকটা জায়গার মধ্যেই একটা অভ্যন্তরীণ রোধ তো থাকবেই। একটা ব্যাটারির ভেতরেও রোধ থাকে তার উপাদানগুলোর জন্য, ভেতরে যে পদার্থটা থাকে তার জন্য, তো সেটা একটা অভ্যন্তরীণ রোধ, তাহলে সেটাকে আমি আর বললাম। এটা হচ্ছে বহির্বর্তনীর রোধ, বড় হাতের আর। এখানে ধরো এ বিন্দু রয়েছে, এখানে ধরো বি বিন্দু রয়েছে। এই এ বিন্দু আর বি বিন্দুর মাঝে একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে কিসের জন্য? এই এই ইটার জন্য। এই ইটা থেকে কিছু পরিমাণ ভি রূপে এদের দুজনের মাঝে বিভব পার্থক্য তৈরি করছে। এটা ধরো ভিএ, এটা ধরো ভিবি। এবার কেন তৈরি হচ্ছে সেটাও একটা বড় কারণ, কিন্তু বড় কারণটা দেখবি আমি সবকিছু এগুলো ডিটেলে বলেছিলাম, আমি জাস্ট এখানে একটু ছোট্ট করে বলছি যে ই এর এই পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডের দিকে তড়িৎ প্রবাহটা হচ্ছে। যদি তড়িৎ প্রবাহটা হয় এরকম ভাবে, যদি তড়িৎ প্রবাহ, তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছে, তো তার মানে এখানে ধরো ভিএ রয়েছে, এখানে ধরো ভিবি রয়েছে, তাহলে যদি ভিএ ভিবি থাকে এরকম করে, তাহলে স্বাভাবিকভাবে ভিএ থেকে ভিবির দিকে কারেন্ট যাবে। কেন যাবে? কোনো কিছুর জন্যই তো যায়। যেমনি উষ্ণতার পার্থক্যের জন্য তাপ যায়, সেমনি ভিএ থেকে ভিবির দিকে কারেন্ট যাবে কিসের জন্য? বিভবের পার্থক্যের জন্য। সেই বিভবের পার্থক্যটা কি? ভিএ নিশ্চয়ই বেশি, কারণ বিভবের পার্থক্য কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। তাহলে এরটা বেশি বি এরটা কম, তাহলে এরটা বেশি বি এরটা কম, তাহলে ভিএ মাইনাস ভিবি, দ্যাট ইজ দ্য বিভব ডিফারেন্স, দ্যাট ইজ দ্য বিভব পার্থক্য। সেই বিভব পার্থক্য তৈরি হলো কেন? বিকজ অফ দ্য ই। যাই হোক, এই যে কারেন্টটা যাচ্ছে, আমরা কি জানি? আমরা জানি কারেন্ট ইকুয়াল টু যে মেন সোর্স অফ বিভব প্রভেদ এখানে রয়েছে ই, মানে তড়িৎচালক বল, ডিভাইডেড বাই যে টোটাল রোধটা রয়েছে। টোটাল রোধ মানে বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। আমি খুব সহজে, খুব ছোট্ট করে এই জায়গাটা বোঝানোর চেষ্টা করেছি, খুব ছোট্ট করে, খুব সিলি ভাবে, একদম পরিষ্কার করে জাস্ট একটু ছোট্ট করে কথাটা বললাম। আশা করছি কিছুটা বোঝা গেছে, বাকিটা ডিটেলে করিয়েছিলাম। এটা 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 কোথা থেকে এসছে দাদা? আরে ওটা ভি ইকুয়াল টু আই আর এর আদলেই এসছে। দেখ, ভি এর জায়গার মধ্যে ই বসানো, টোটাল আর ইন্টু আই, তাই না? এর আদলেই এসছে বিষয়টা। তাহলে ই ইকুয়াল টু কি লেখা যায় বলো? আই আর প্লাস আই আর, আই আর প্লাস আই আর, একদম পরিষ্কার। দাদা এই আই আরটা তো আমার দেখে কোথাও ভেরি ইম্পর্টেন্ট রিলেশনের ভি ইকুয়াল টু আই আর লাগছে। হ্যাঁ, তাহলে ই ইকুয়াল টু আমি ভি বসাতে পারি প্লাস ছোট হাতের আই আর বসাতে পারি। হ্যাঁ, তাহলে দাদা ই মাইনাস ভি ইকুয়াল টু করলে আই আর চলে আসে? বললাম একদম চলে আসে। আরে দাদা সোর্সটাই তো ছিল তড়িৎচালক বল, সেখান থেকে হচ্ছিল বিভব প্রভেদ। মানে পুরো তড়িৎচালক বলের মধ্যে থেকে পুরোটা বিভব প্রভেদে কনভার্ট হচ্ছে না, বরং কিছুটা কম হচ্ছে। তড়িৎচালক বল যদি 10 থাকে তাহলে বিভব প্রভেদ 8 যাচ্ছে। কেন? কারণ দাদা বিয়োগ করলে একটা সংখ্যা আসছে, এই যে সংখ্যা আসছে আই আর 2 আসছে, তার মানে নিশ্চয়ই এটা যেহেতু পজিটিভ রাশি একটা, সেই কারণে নিশ্চয়ই ই এর ভ্যালুটা বেশি ছিল অ্যাজ কম্পেয়ার টু ভি, তার মানে নিশ্চয়ই পুরো তড়িৎচালক বলটা বিভব প্রভেদে কনভার্ট হচ্ছে না। এবং এই যে আই আরটা রয়েছে, সেই আই আরটাকে আমরা বলে থাকি নষ্ট ভোল্ট। আশা করতে পারি একদম পরিষ্কার। প্রশ্নটা কি দিয়েছিল? অভ্যন্তরীণ রোধ ইএমএফ এর মধ্যে সম্পর্ক, অনেক কিছু বলে দিয়েছি। এই যে সম্পর্ক, এটাই অভ্যন্তরীণ রোধ, এটা নিয়ে পুরোটাই তোকে এক্সপ্লেন করে দিলাম। যাই হোক, চল নেক্সট প্রশ্ন। তাপ পরিবহন আর তড়িৎ পরিবহনের দুটি সাদৃশ্যের উল্লেখ করতে হবে। আর তাপের পরিবহন ঘটে কিছু একটা পার্থক্যের জন্য, উষ্ণতার পার্থক্য, আর তড়িতের পরিবহন ঘটে কিছু পার্থক্যের জন্য, বিভবের পার্থক্য। তাপ পরিবহনটাও উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে হয়, তড়িতের পরিবহনটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। ঠিক আছে, উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো, এই নিচে কমেন্ট করো। 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেন্সে 10 ঘন্টার জন্য কানেক্ট করা হয়েছে। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। খুব ভালো প্রশ্ন, চলো দেখি। একদম ঝাঁপিয়ে পড়ো, কোনো কিছু দরকারই নেই। তুমি জানো শুধু বিওটি বার করার জন্য। বিওটি মানে কি? বিওটি মানে কিলোওয়াট আওয়ার। এইটুকু তো তোমার নলেজ আছে। আমার যদি তুমি অঙ্কের ভিডিও ওয়ান শট চলতরিতের আমাদের ব্যাচের প্রথম দুটো ক্লাস করে থাকো, বা ব্যাচের মধ্যে পড়ে থাকলে তো পুরোই নলেজ আছে। ব্যাচে পড়ে যারা প্র্যাকটিস করতে তাদের তো আলাদাই নলেজ আছে। যারা এখান থেকেও পড়ছো তাদেরও একটা নলেজ আছে, যারা অন্যান্য জায়গাতেও পড়েছো, তারপর এখানে যে প্র্যাকটিস করেছো, নলেজ তো তৈরি হয়েছে। তোমাদের তো এইটুকু শুনে তো বোঝা গেছে যে বিওটি মানে কিলোওয়াট আওয়ার। আর দাদা কিলোওয়াট আওয়ার বার করে হয় ওয়াট আওয়ার থেকে। তার মানে আমাকে পরিষ্কারভাবে বিওটি বার করতে গেলে প্রথমে ওয়াট আওয়ার বার করতে হবে, ওয়াটের সাথে আওয়ারকে গুণ করতে হবে। এটা তো পরিষ্কার।
দাদা ওয়াট কি দিয়ে দিয়েছে? 440 ওহম রোধের রোধটা দিয়ে দিয়েছে 440 ওহম। 220 ভোল্ট মিন্স 220 ভোল্ট না দাদা, ওয়াট তো দেয়নি, তাহলে ওয়াট বার কর। আর দিয়ে দিয়েছে, ভি দিয়ে দিয়েছে, তাহলে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর লিখতে পারিস তো? দাদা ভি স্কোয়ার মানে কি লিখবো বলতো? ভি স্কোয়ার মানে কি? ভি স্কোয়ার মানে 220 গুণ 220। বললাম হ্যাঁ। আর দাদা আর মানে কি 440? আমি বললাম হ্যাঁ। লাগে 440 ভোল্ট। দাদা একটা শূন্য গেল, হ্যাঁ। 22 দিয়ে 44 কাটলে 2, 2 দিয়ে 220 কাটলে 110, তাহলে হয়ে গেল 110 ওয়াট। বললাম একদম, ঠিক করলাম, ঠিক করলাম, দেখতো 220, হ্যাঁ ঠিকই করেছি। নিচে আছে 440, 0 0, 22 দিয়ে 2 44, 2 দিয়ে 110, হ্যাঁ ঠিক কিয়া বহুত ঠিক কিয়া। চল এবার স্বাভাবিকভাবে আমাকে যদি ওয়াট আওয়ারটা বার করতে হয়, তাহলে 110 ওয়াট কতক্ষণ ধরে চলছে? 10 ঘন্টার জন্য চালানো হয়েছে, 10 ঘন্টার জন্য রে, 10 ঘন্টা। তাহলে তুইও বুঝতে পারছিস এখান থেকে যদি আমি দুটোকে গুণ করে দিই, তাহলে 110 ইন্টু 10, 1100 ওয়াট আওয়ার বেরিয়ে গেল এখান থেকে আমার। আর দাদা যদি এটাই আমার ব্যয়িত তড়িৎ শক্তি হয়, আমি এখানে হেডিং কি করবো? ব্যয়িত তড়িৎ শক্তি, কারণ তড়িৎ ক্ষমতার সাথে সময় গুণ করলে সেটাকে তড়িৎ শক্তি বলে। তাহলে তড়িৎ শক্তি হয়ে গেল 1110 ওয়াট আওয়ার। তাহলে যদি আমি বিওটি ইউনিটটা বার করতে চাই, তাহলে 1110 ডিভাইডেড বাই আমাকে করে দিতে হবে 1000। দুটো শূন্য কাটলো 1.1, ব্যাস এটাই হচ্ছে আমার বিওটি ইউনিট। খতম। বিওটি ইউনিট বার করতে বলেছিল, এটাই বিওটি ইউনিট। আশা করতে পারি একদম পরিষ্কার আছে। একটু জাস্ট দেখবো পারফেক্ট রেকর্ডিং হচ্ছে কিনা। পারফেক্ট রেকর্ডিং, অনেকক্ষণ রেকর্ডিং হয়ে গেছে। ও একদম পারফেক্ট হচ্ছে। চলো, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? আরে তড়িৎ শক্তি দায়ী ভাই, তুই তড়িৎ দিচ্ছি সেটাই না রাসায়নিক বিক্রিয়াটা ঘটাচ্ছে। অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড এবং অ্যানোডে কি কি বিক্রিয়া সংঘটিত হয়? তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে নিশ্চয়ই তোরা পড়েছিস। যারা পড়িসনি ওয়ান শটের জন্য ওয়েট করছিস, ওয়ান শট আসবে। অম্লায়িত জল তুই যখন নিয়েছিস, স্বাভাবিকভাবে সেই জলটা H প্লাস OH মাইনাসে বিয়োজিত হয়েছে। আমি বারবার করে শেখাই 4 অণু জল নিতে। কেন বলতো? লাস্টে বুঝতে পারবি। তাহলে 4টে H প্লাস বেরোবে, 4টে OH মাইনাস বেরোবে। আমি বারবার করে এটাই বলি। এবার দাদা 4 2 8টা, 4টে হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন হয়ে গেছে। আর দাদা 4টে অক্সিজেন, তো 4টে অক্সিজেন হয়ে গেছে। কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি 4ই কেন নিলে সামনে? আমার কারণ আছে, একটু মন দিয়ে দেখ। এই যে পজিটিভ চার্জ যুক্ত ক্যাটায়ন আছে, সেটা কোন দিকে যাবে বল? ক্যাথোডের দিকে যাবে। ক্যাথোডের মধ্যে কি গেল না, 4খানা H প্লাস গেল। দাদা একটা H প্লাস যদি যেত, তাহলে খাতির যত্ন করে আমি তাকে একটা ইলেকট্রন দিতাম, কারণ H প্লাসের ইলেকট্রন ঘাটতি আছে, ওই ধান্দাতেই এসছে ক্যাথোডে। তাহলে 4টে যখন H প্লাস আছে, তাহলে 4টে ইলেকট্রনের ঘাটতি দেখে তোমাকে 4টে ইলেকট্রন দিতে হবে। আমি বললাম একদম। প্রত্যেকটা প্রত্যেকটা ইলেকট্রন নিয়ে, সিম্পল H প্লাস থেকে ইলেকট্রন নিয়ে H এ কনভার্ট হয়ে যাবে। বললাম হ্যাঁ। তাহলে 4টে H প্লাস যদি 4টে ইলেকট্রন নেয়, তাহলে 4টে H এ কনভার্ট হয়ে যাবে। বললাম হ্যাঁ। দাদা 4টে H কে কিভাবে লিখবো? আমরা 4টে H কে 4টে এরকম H না লিখে দুটো H2 তো লিখতে পারিস গ্যাস হিসেবে। বললাম হ্যাঁ ঠিক বলেছো। তাহলে এখানে আমি লিখছি দুটো H2। সিম্পল ব্যাপার, 4টে H প্লাস, 4টে ইলেকট্রন নিল, তাহলে 4টে H, 4টে H কে আমি কি লিখলাম বল? দুটো H2। দেখ স্বাভাবিক 2 2 4 হয়ে যায়, কারণ H2 লিখলাম মানে ওটা গ্যাস হয়ে গেল, গ্যাস, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে গেল। দাদা এবার অ্যানোডে কে গেল? অ্যানোডের মধ্যে গেল হচ্ছে 4টে OH মাইনাস। দাদা OH মাইনাসের কাছে ইলেকট্রন বেশি আছে, ও কি ধান্দাতে এসছে অ্যানোডে? ও ইলেকট্রন ছাড়তে এসছে। যদি ইলেকট্রনও ছাড়তে আসে, তাহলে স্বাভাবিক 4টে OH মাইনাস যদি 4টে ইলেকট্রন ছেড়ে দেয়, কারণ প্রত্যেকটা OH মাইনাস একটা করে ইলেকট্রন ছাড়বে, তো 4টে OH মাইনাস 4টে ইলেকট্রন ছাড়বে একদম। তাহলে দাদা তারা তৈরি করবে 4টে OH, কারণ ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর মাথার উপর থেকে নেগেটিভ চার্জটা বেরিয়ে চলে গেল। 4টে ছিল, 4টেই রয়েছে। হ্যাঁ আচ্ছা, 4টে OH কে কিভাবে লেখা যায়? 4টে OH পরপর লিখলাম, খেয়াল কর। দেখ তো, এই একটা অক্সিজেন, জাস্ট দেখবি। হ্যাঁ এই একটা অক্সিজেন, যদি দুটো অক্সিজেনকে আমি O2 রূপে লিখি, হ্যাঁ লেখা যায়। ও আর ও যোগ করলে O2। আচ্ছা O2 লেখার পরে কি কি পড়ে থাকছে রে? দাদা পড়ে থাকছে 4টে হাইড্রোজেন। আচ্ছা 4টে হাইড্রোজেন। আর অক্সিজেন কটা? অক্সিজেন দুটো। মানে পড়ে থাকছে এই যে ও আর ও O2 লিখলাম, তারপরেও
চারটে হাইড্রোজেন আর দুটো অক্সিজেন পড়ে আছে। চারটে হাইড্রোজেন আর দুটো অক্সিজেনকে দাদা 2 অণু জল লেখা যায় তো? কেন? এই দেখো, চারটে হাইড্রোজেন, দুটো অক্সিজেন, ভেরি গুড ভাই। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, কি কি উৎপন্ন হলো? উৎপন্ন হলো দেখো দাদা, ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন গ্যাস। বললাম হ্যাঁ। দাদা এইখানে এবার চারগুলো কেন নিয়েছিলে বলো? কারণ এই যে উৎপন্ন গ্যাসগুলোর যে আয়তনের অনুপাতটা হয়, সেটা হয় হাইড্রোজেন ইস টু অক্সিজেন 2:1। দেখো তো 2:1 তো এমনি হয়ে যাচ্ছে না, সামনে 1 আছে, সামনে 2 আছে, মনে রাখতে হচ্ছে না আলাদা করে, এমনি 2:1 হয়ে যাচ্ছে। একদম পরিষ্কার, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। নেক্সট প্রশ্ন, গৃহস্থালী বর্তনীতে ফিউজ তার কোনটির সঙ্গে যুক্ত থাকে? এই অ্যান্সার কর। এই একটা প্রশ্ন দেখ, সুইচ কোন তারের সঙ্গে যুক্ত থাকে? অবশ্যই লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে কিন্তু, ঠিক আছে। নেক্সট, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তি, যেটা যন্ত্রটা চলছে, জেনারেটরের ক্ষেত্রে বা ডায়নামোর ক্ষেত্রে সেই যন্ত্রটা চলছে, সেটা তড়িৎ শক্তি উৎপন্ন করছে, ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, খুব ইন্টারেস্টিং একটা সূত্র। লেঞ্জের সূত্র এই জগতের বাস্তবতাটাকে তুলে ধরে। লেঞ্জের সূত্রের মাধ্যমে তুই দেখতে পারিস জগতের আসল রুলটা কি। আমি খুব ছোট্ট করে একটু লেঞ্জের সূত্রটা তোকে বুঝিয়ে দিচ্ছি। ধর এরকম একটা কুণ্ডলী আছে, আমি দেখবি যখন যারা যারা ব্যাচের মধ্যে ছিল দেখবি এটাকে পুরো প্র্যাকটিক্যালি বোর্ডের মধ্যে একটা এটা দিয়ে করে দেখেছিলাম, প্র্যাকটিক্যাল করিয়ে দেখেছিলাম। তা আপাতত জাস্ট আমি একটু কুণ্ডলী দিয়ে বোঝাচ্ছি। আমাদের দেখবি চলতরিতে যে ওয়ান শটটা আছে তার মধ্যে একটু প্র্যাকটিক্যালি বিষয়টাকে শেখানো আছে, আই গেস, আমার যতদূর মনে পড়ছে নিশ্চয়ই শেখানো রয়েছে, ওটাও গিয়ে তোরা দেখতে পারিস। এই যে ধর কুণ্ডলীটা রয়েছে, এই কুণ্ডলীটার সামনে আমি যদি একটা চুম্বক নিয়ে আসি, তো তোদেরকে আমি বারবার করে শিখিয়েছি যে তড়িতের প্রভাবে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় আর চুম্বকের প্রভাবে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এই যে চুম্বকটা আছে, সাপোজ আমি বললাম এইটা হচ্ছে তার নর্থ পোল, এটা হচ্ছে তার সাউথ পোল। এবার যখনই আমি এই চুম্বকটাকে সামনে নিয়ে যাচ্ছি, চুম্বক আছে মানে চুম্বকের দাদা একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে। আমি বললাম একদম, চৌম্বক বলরেখাগুলো তুই এরকম করে দেখাতেই পারিস। এই যে আমাদের চুম্বক বলরেখা রয়েছে, চুম্বক ক্ষেত্র রয়েছে, এই চৌম্বক বলরেখাগুলো স্বাভাবিকভাবে যখন যাবে এই পুরোটাই একসাথে যাবে। এবার এই কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের যখন পরিবর্তন ঘটছে, এই জায়গাতে স্থির ছিল, কোনো তড়িৎ প্রবাহ থাকবে না, তুইও জানিস। এখন যখনই চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করছি, সেটা বাড়াতে পারি কিংবা সেটা কমাতে পারি। এক জায়গায় স্থির থাকলে কিছু হয় না, হয় বাড়িয়ে দাও না হয় কমিয়ে দাও। যখনই করবে দেখবে ওই কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, একটা তড়িৎ চালক বল আবিষ্ট হবে, তার ফলে এই তড়িৎ প্রবাহটা সৃষ্টি হচ্ছে। সাপোজ এই একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো, চুম্বকের প্রভাবে তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো। যখনই তড়িৎ প্রবাহটা সৃষ্টি হবে, ধরো এই চুম্বকটা সামনের দিকে যাচ্ছিল, এই চুম্বকটা সামনের দিকে যাচ্ছিল, গিয়ে তড়িৎ প্রবাহটা সৃষ্টি করছিল, কারণ সামনের দিকে যখন যাচ্ছে তখন চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটছে। যখনই চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটছে তখনই তড়িৎ প্রবাহটা সৃষ্টি হচ্ছে। এ কি করবে জানিস? এই তড়িৎ প্রবাহটা, তড়িতের প্রভাবে আবার চুম্বক সৃষ্টি হবে, এই তড়িৎ প্রবাহটা এখানটা একটা নর্থ পোল সৃষ্টি করবে। তার ফলে যখন এই চুম্বকটা সামনের দিকে যাচ্ছিল, গিয়ে ওই তড়িৎটাকে সৃষ্টি করছিল, সে আর সামনে যেতে পারছে না, সে এক জায়গাতে স্থির হয়ে গেছে, কারণ নর্থ পোলকে বিকর্ষণ করছে। এবার যখন দেখছি আমি আর সামনে যেতে পারছি না, ও যখন স্থির হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এই তড়িৎ প্রবাহটাও নষ্ট হয়ে গেছে। তাহলে যে কারণের জন্য আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো, আবিষ্ট তড়িৎ প্রবাহ সেই কারণটাকেই বাধা দিল, তার উৎপত্তির কারণকে বাধা দিল। কারণ যখন চুম্বকটা মুভ করছিল তখন সে তৈরি হচ্ছিল বলেই সে নিজের কারণকে, সে নিজের উৎপত্তির কারণকে বাধা দেওয়ার জন্য এখানে নর্থ পোল তৈরি করলো। আর যখনই নর্থ পোলটা তৈরি করলো, ও আর তাই থাকতে পারলো না, ধ্বংস হয়ে গেল। তাহলে উৎপত্তির কারণকেও নিজেই নিজেকে বাধা দিয়ে দিল। এটাই হচ্ছে সমাজের সব থেকে রূঢ় বাস্তব, এটা সমাজের একটা বাস্তব চিত্র। যে তৈরি করবে তাকেই বাধা দেবে। নেক্সট, আমারই একটি গোল্ডেন রিট্রিভার আছে, খুব বদমাইশি করছে এখানে, ওইখানে শুতে এসছে, আর এই যে জিনিসটার উপর আমি রেখে রেকর্ডিংটা করছি ওটাকে বারবার পা দিয়ে ঠেলে দিচ্ছে। যাই হোক, কিছু হয়নি, কোনো ক্যামেরা কিছু বেঁকে যায়নি। তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। জুলের সূত্র তোরা প্রত্যেকে জানিস, আমি আলাদা করে আর বলছি না, সবাই নিশ্চয়ই এই বিষয়টা জানিস, H proportional to I square।
এইচ প্রপোর্শনাল টু আর আর এইচ প্রপোর্শনাল টু টি। আই স্কোয়ারে যখন তখন আর আর টিটা ধ্রুবক থাকবে, যখন আর তখন আই আর টিটা ধ্রুবক থাকবে, যখন টি তখন আই আর আরটা ধ্রুবক থাকবে। ঠিক আছে, চলো তিনটেকে যখন একসাথে জুড়ে দেবে তখন এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি হয়ে যাবে, আর এটাকে যখন সমানুপাতিক চিহ্নটাকে যখন তুলবে তখন আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে হয়ে যাবে। এই জেটা কি জুল তুল্যাঙ্ক বা বলতে পারিস জুল তুল্যাঙ্ক বা জুল ধ্রুবক বা যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে পারিস। ঠিক আছে, আর এর দুটো ভ্যালু তুই নিচে কমেন্ট কর, সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে উইথ একক। নেক্সট প্রশ্ন দেখা যাক। আমাদেরই এর নাম হচ্ছে রিও, আর রিওকে নিশ্চয়ই যারা যারা লাইভ ক্লাস করি সবাই দেখেছিস। রিও ভীষণ বদমাস, ভীষণ বদমাইশি করে, আর মানে খুব ভালো, খুব সুইট। দেখ নেক্সট, এই যে ধরনের অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো আমি কিছুদিন আগে আমার চলতরিতে যে সব অঙ্কের ভিডিওটা করেছি তার মধ্যে করে দিয়েছি। সবাই একটুখানি এই অঙ্কটা করবে আর নিচে আমাকে কমেন্ট সেকশনের মধ্যে উত্তর জানাবে যেটা কত হয়। আমি যেভাবে তোমাকে ওই অঙ্কের ভিডিওটার মধ্যে করেছি তুমি সেভাবে করতে পারো, অথবা নিজের মতো করে করতে পারো, করে আমাকে নিচে জানাবে। যেগুলো অনেকবার যেহেতু করিয়ে দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনে করিয়েছি, অঙ্কের আলাদা সেপারেট ভিডিও তোদেরকে করে দিয়েছি, ওটা আমি ব্যাচের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু আমি ওটা ইউটিউবের মধ্যে সবাইকে দিয়েছি, দুটো ভিডিও ব্যাচের ইউটিউবের মধ্যে দিয়ে দিয়েছি। চলতরিতে প্রথম দুটো ভিডিও, প্লাস গ্যাসের আচরণের আমাদের ব্যাচের একটা ক্লাস দিয়েছি, প্লাস গ্যাসের আচরণের আমাদের যে অঙ্কের ক্লাসটা হয়েছে ব্যাচে সেটা দিয়েছি, প্লাস চলতরিতে যে ব্যাচের অঙ্কের ক্লাসটা দেওয়ার কথা ছিল সেটা দিয়েছি। এতগুলো ভিডিও দিয়ে দিয়েছি, প্লাস প্রত্যেকদিন তো প্র্যাকটিস করাচ্ছি। আশা করতে পারি প্রিপারেশন কিন্তু সলিড হচ্ছে, আশা করতে পারি। ঠিক আছে, কোন বস্তুর মধ্যে দিয়ে তাপের পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলি কি স্থান পরিবর্তন হয়? না, হয় না। তাপের পরিবহনটা কিভাবে হয় বলতো? ধর এখানে আমি সব দাঁড়িয়ে রয়েছি, এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে, ওখানে তার ভাই দাঁড়িয়ে রয়েছে, এখানে তার ভাই দাঁড়িয়ে রয়েছে, পর 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 সব কটা দাঁড়িয়ে রয়েছে। আমরা এই পেনটাকে এখান থেকে ওই পর্যন্ত ট্রান্সফার করব। আমি ওকে দিলাম, ও ওকে দিল, ও ওকে দিল, ও ওকে দিল, ও ওকে দিল, কিন্তু যে যার জায়গাতে ছিলাম সেখানেই তো রয়েছে, কিন্তু পেনটা এখান থেকে ওখানে চলে যাচ্ছে। তার মানে তাপটা প্রবাহিত হচ্ছে কিন্তু উপাদান কণাগুলো নড়ছে না, স্থান পরিবর্তন করছে না আর কি। ঠিক আছে, পিতলের উপর সোনার প্রলেপ দেওয়ার জন্য তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করবে? আরে সোনার প্রলেপ রে, সোনার প্রলেপ, সোনা, পটাশিয়াম অরোসায়ানাইড, কে এ ইউ সিএন এর হোল টুয়াইস, পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। আশা করতে পারি ক্লিয়ার আছে। জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল এই পড়বে, এটা ভালো করে পড়ে নেবে। এটা মানে আমার বলার কিছু নেই। জলবিদ্যুৎ আর তাপবিদ্যুৎ পরীক্ষার জন্য জলবিদ্যুৎ এসেছিল একবার মাধ্যমিকে, তাপবিদ্যুৎটা একটু পড়ে রাখবে। ঠিক আছে, ফিউজ তারের বৈশিষ্ট্য, ফিউজ তার কি করবে বহুবার শিখিয়েছি, এটা বিগ ব্যাং ফিগ ব্যাং এর মধ্যে শিখিয়েছি। বিগ ব্যাং হচ্ছে ফার্স্ট সামেটিভ ভুলতে দেবো না, সেকেন্ড সামেটিভ একদম জোর কদমে চালাবো। ওই নিয়ে 50 খানা করে কোশ্চেন প্রত্যেক রবিবারে আমরা ডিসকাস করি। 1000টা কমেন্ট করতে বলেছিলাম, করে দিয়েছি, এবার লাইভে ডিসকাস করবো, হেভি হেভি প্রশ্ন নিয়ে আসবো। ফিউজ তার কি, এর কাজটা কি? যাতে তাপ উৎপন্ন হয় সেটা গলে যায়। তাহলে তাপ উৎপন্ন হতে গেলে রোধাঙ্ক হাই হতে হবে। রোধাঙ্ক যত হাই, যত বেশি যত বেশি যত বেশি চেপে চেপে ঘষবি, যত বাধা তত বেশি দেখ তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে রোধাঙ্কটা হাই হতে হবে, রোদটা হাই হতে হবে, এবং সেই তাপে যে তাপটা উৎপন্ন হবে রোদের জন্য সেই তাপে যেন তাড়াতাড়ি গলে যায়। তার মানে গলনাঙ্কটা কম হতে হবে। তার মানে রোদটা হাই গলনাঙ্ক কম, রোদটা হাই গলনাঙ্কটা কম। ঠিক আছে, এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি, তড়িতের প্রভাবে যন্ত্র চলছে, মোটর। নেক্সট, এই কতগুলো প্রশ্ন আছে রে এখনো, সব হয়ে গেল। ওকে, তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় অ্যালুমিনিয়াম। নেক্সট, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? এক্ষুনি বলে দিচ্ছি, কমেন্ট কর। পিতলের চামচের উপর সিলভারের প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড কোনটা আছে? অ্যানোড কোনটা? এই পকেট ধামাকাতে শিখিয়েছি কিছুদিন আগে। কারণটা কেন 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 অ্যানোড হিসেবে ওটা নেওয়া হয়? যার প্রলেপ দিচ্ছি, কার প্রলেপ দিচ্ছি? সিলভারের প্রলেপ দিচ্ছি, সিলভারটাকে তাহলে আমাকে অ্যানোড রূপে ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে সেটাও শিখিয়েছিলাম, যাতে ও জারিত হতে পারে, যাতে ওর ক্যাটায়নটা তৈরি হতে পারে, যাতে ওর ক্যাটায়নটা গিয়ে এই ক্যাথোডের মধ্যে, ক্যাটায়ন ক্যাফর ক্যাটায়ন ক্যাফর ক্যাথোড, ক্যাথোডের মধ্যে কে থাকবে? পিতল, যেটা তার মধ্যে গিয়ে জমতে পারে। তড়িৎচালক বল বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য, একটি বৈসাদৃশ্য। কাক কোশ্চেন রে ভাই, এর নিচে কমেন্ট কর।
সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী এ এবং বি এর রোধাঙ্ক দিয়ে দিয়েছে যথাক্রমে এটা এবং এটা। আচ্ছা, খুব আস্তে আস্তে করি, এটা একটু ভালো প্রশ্ন আছে। রোধাঙ্ক গুলো দিয়ে দিয়েছে। রোধাঙ্ক অফ এ 1.6 10⁻⁻8 ওহম মিটার। আচ্ছা, রোধাঙ্ক অফ বি 3.2 × 10⁻⁻8 ওহম মিটার। আচ্ছা, খুব ভালো। আরেকটা জিনিস দেখ দিয়ে দিয়েছে সমান দৈর্ঘ্যের। আচ্ছা, সমান দৈর্ঘ্যের মানে এল অফ এ ইকুয়াল টু এল অফ বি ইকুয়াল টু এল আছে। আচ্ছা, পরিবাহী দুটিকে আলাদা আলাদা ভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হয়েছে, তার মানে বিভব প্রভেদটাও দুটোর ক্ষেত্রে সেমই আছে, বি আছে। আচ্ছা, এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে প্রত্যেকটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটাও একই থাকবে, মানে এদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটাও একই আছে। বাহ ভাই, প্রশ্নটা কিন্তু জটিল প্রশ্ন, আর অনেক কিছু দিয়ে দিয়েছে। দেখা যাক, দাঁড়া এক কাজ করতো, এই এত কিছু দিয়ে দিয়েছে, রোধাঙ্ক, দৈর্ঘ্য, তার মানে রোধের ইকুয়েশন লিখতে বলছে। তাহলে আর অফ এ, রোধ অফ এ কত হবে বলতো? রোধাঙ্ক অফ এ ইন্টু এল, তো দুজনের ক্ষেত্রে সেম আছে, এল দুজনের ক্ষেত্রে সেম আছে, তাহলে এ অফ এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অফ এ। আচ্ছা, আর আর অফ বি, রো অফ বি ইন্টু এল ডিভাইডেড বাই এ অফ বি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অফ বি। ভেরি গুড। এবার দাদা দেখো তো, ভি সেম, আবার বলে দিয়েছে আইও সেম হবে, আর ভি ইকুয়াল টু তো আই আর হয়। তো যদি দুজনের ভিও সেম হয়, আইও সেম হয়, স্বাভাবিকভাবে দুজনের রোধও সেম হবে। যদি ভি আর আই দুটোই যদি সেম হয়ে যায়, তো আরটাও সেম হয়ে যাবে। সাপোজ দুজনের ক্ষেত্রেই ভি এর মান 5, আই এর মান 5, তাহলে দুজনের ক্ষেত্রেই আর এর মান 1। 5/5 দুজনের ক্ষেত্রেই আর এর ভ্যালু 1 বেরোবে। তাহলে ভি আর আই সেম হলে এই আর এ আর আর বি দুটো তো সেমই হয়ে গেল না। মাধ্যমিকে ভালো প্রশ্ন দিয়েছে কিন্তু এটা। মাধ্যমিকের এতক্ষণে এই প্রশ্নটা কিন্তু আমার খুব লজিক্যাল প্রশ্ন লাগলো। এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে খুব ভালো প্রশ্ন দিয়েছে একটা, মানে ছেলেমেয়েরা ওই হলের মধ্যে বসে কনফিউজ হয়ে যেতে পারে। এই ধরনের প্রশ্ন কিন্তু 2027-এ দেওয়ার চান্স সবচেয়ে বেশি। যদি আমি এটাকে একটুখানি নিই, রো এ ইন্টু এল বাই এ অফ এ, রো বি ইন্টু এল বাই এ অফ বি, তখন আমি দেখতে পাবো এল এল কেটে গেল, তাহলে রো এ বাই রো বি এ বাই এ বি। দেখতো প্রস্থচ্ছেদের অনুপাত তাদের রোধাঙ্কের অনুপাতের সাথে সেম হবে। রো এ বাই রো বি এ বাই এ বি, রো এ বাই রো বি কত হবে? 1.6 10⁻⁻8 ডিভাইডেড বাই 3.2 10⁻⁻8, রো এ রো বি লিখে দিলাম, ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এ বি। তাহলে এ ডিভাইডেড বাই এ বি বা ইস টু এ বি 1:2। শেষ, খতম। ওকে ওকে, দুটো অঙ্ক আছে। এসি ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? ডিসি ব্যবহৃত হয় স্বাভাবিকভাবে। ডায়নামো মোটরের মধ্যে পার্থক্য, আর্থিন কাকে বলে, ফিউজ তারের পরিবর্তে এখন কি ব্যবহার করে? এমসিবি ব্যবহার করা হয়। আচ্ছা, দুই প্রান্তে তড়িৎ বলের উৎস যোগ করে 10 ওয়াট ক্ষমতা ব্যয়িত হয়, রোধ 3 দিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে। হ্যাঁ, এটা পাতি প্রশ্ন আছে। পিতলের চামচ, নিকেলের প্রলেপ। ওকে, চলো এই কটাই প্রশ্ন বাকি আছে, এগুলো তাড়াতাড়ি করে দিই। সব কটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই। এইটা দেখ, এই প্রশ্নটা দেখতো আমি সেদিনে চলতরিতের একদম লাস্ট প্রশ্নে করেছিলাম কিনা অঙ্কের। আমি তোদেরকে কি বলেছি, যে কটা অঙ্ক আসে সব ধরনের অঙ্ক কভার করে দিয়েছি, সব ধরনের অঙ্ক। মাত্র 12টা অঙ্ক করেছিলাম চলতরিতের ভিডিওতে, মাত্র 12টা। ওই 12টা অঙ্কে কিন্তু পুরো গেম খাতাম করে দিয়েছি, পুরো যা আসে সব করে দিয়েছি। 240 ভোল্ট 60 ওয়াট, 240 ভোল্ট 100 ওয়াট, এই রেটিং যুক্ত দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। আমি কিন্তু শ্রেণী আর সমান্তরাল দুটোই রেখেছিলাম অঙ্কের মধ্যে। কোন বাতিটি অধিকতর উজ্জ্বল ভাবে চলবে? কি করতে হবে? এইটা থেকে রোধ বার কর, এইটা থেকেও রোধ বার কর। এবার ফিলামেন্টে উজ্জ্বল ভাবে জ্বলবে তখন কি বলতে চেয়েছিলাম? যখন শ্রেণী সমবায় কোনটায় তাপ উৎপন্ন বেশি হবে সেটা দেখ। H = I² RT ডিভাইডেড বাই J। কি বলেছিলাম?
শ্রেণী সমবায় আই ধ্রুবক, টি ধ্রুবক, জে ধ্রুবক, স্বাভাবিকভাবে তাহলে এইচ প্রপোর্শনাল টু আর। যারা যারা দেখিসনি আগে কি দেখে নিবি, কিন্তু অবশ্যই দেখবি। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আইটা ধ্রুবক, দুজনের ক্ষেত্রে একই টাইমে হচ্ছে, এই জন্য টি ধ্রুবক। আর যে তো স্বাভাবিকভাবে সবার ক্ষেত্রে ধ্রুবক, তাহলে এইচ প্রপোর্শনাল টু আর। তার মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেখানে আই ধ্রুবক সেখানে এইচ প্রপোর্শনাল টু আর হয়। তার মানে যার রোধ বেশি সেখানে উৎপন্ন তাপও বেশি, আর যেখানে উৎপন্ন তাপ বেশি সেটা উজ্জ্বল ভাবে জ্বলবে। এখন দাদা কার রোধ বেশি হবে? আমি বললাম রোধ বার করার ফর্মুলা কি রে? আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, তাই তো? কারণ পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হয়, তাহলে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে দাদা, আর পি তো ব্যস্তানুপাতিক। আমি জাস্ট তোকে, তুই নিজে বার করতে পারবি, আমি জাস্ট তোকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে খেলতে হয়, খেলাটা শেখাচ্ছি। যখন এমসিকিউ দেবে, এদের এমসিকিউ দিয়ে দিল, তখন যদি এত করতে পারবি না, তোকে ডিরেক্ট উত্তর দিতে হবে। তখন তুই কিভাবে করবি? না, যার দাদা পি বেশি হবে তার আর কম হবে, আর যার দাদা পিটা কম হবে তার আরটা বেশি হবে। স্বাভাবিক, যার পিটা কম, কার পি কম? এর পি কম, এর পি কম, কারণ ভিটা দেখো দুজনের ক্ষেত্রে সেম আছে। ভিটা যদি দুজনের ক্ষেত্রে সেম থাকে তাহলে আর প্রপোর্শনাল টু 1/p। এবার যার পি কম হবে তার আর বেশি হবে, কারণ ব্যস্তানুপাতিক। পি কম কার? এর। তাহলে প্রথমটার ক্ষেত্রে রোধ বেশি, তাহলে প্রথমটা শ্রেণী সমবায় উজ্জ্বল ভাবে জ্বলবে। কনসেপ্ট। 5 ওহম অভ্যন্তরীণ রোধ, 2 ওহম 2 ভোল্ট তড়িৎচালক বল তড়িৎ কোষে 15 ওহম রোধের মধ্যে যুক্ত করা হয়েছে। একদম হুবহু সেম অঙ্ক চলতড়িতের অঙ্কের মধ্যে করিয়েছি, গিয়ে তাড়াতাড়ি দেখবে ভিডিওটা, এটা বলে দিয়েছি। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলে দিয়েছে ডায়নামো আর বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। ডায়নামো স্বাভাবিকভাবে এখানে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ থেকে যান্ত্রিক, যান্ত্রিক থেকে তড়িৎ। ডায়নামো কাজ করে তড়িৎ চুম্বকীয় আবেশের উপর ভিত্তি করে, মোটর কাজ করে তড়িৎ চুম্বকের, মানে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়ার ভিত্তিতে বা ক্রিয়ার উপর ভিত্তি করে। ডায়নামোতে তড়িৎচালক বলের অভিমুখ নির্ণয় করা যায় ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের মাধ্যমে, আর মোটরে ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা যায় বাম হস্ত নিয়মের মাধ্যমে। আর্থিন কাকে বলে, আর আর্থিনের প্রয়োজনীয়তা তুমি বই থেকে পড়তে পারবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। আর্থিন স্বাভাবিকভাবে যাতে কারেন্ট না লাগে, যাতে ওই বিষয়টা গ্রাউন্ড হয়ে যায়, অতিরিক্ত কারেন্টটা শর্ট সার্কিটের যখন সময়টা থাকে, যাতে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণেই দেখবে আর্থিন সিস্টেমটা করা হয়। স্বাভাবিকভাবে ওটা তুমি পড়তে পারছো। বর্তমানে বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে এমসিবি ব্যবহার করা হয়, মিনিয়েচার সার্কিট ব্রেকার। নেক্সট, একই মানে তিনটি রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে দুই প্রান্তে তড়িৎচালক বলের উৎস যোগ করা হলে 10 ওয়াট ক্ষমতা ব্যয়িত হয়। রোধ তিনটিকে সমান্তরালে যুক্ত করে একই তড়িৎচালক বল প্রয়োগ করলে কত ওয়াট ক্ষমতা ব্যয়িত হবে? নিচে করে আমাকে অ্যান্সারটা বলবে তাড়াতাড়ি, খুব সোজা প্রশ্ন। নেক্সট, পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড, ক্যাথোডেকে যার উপরে প্রলেপ দেবো, কার উপর প্রলেপ দেবো? পিতলের উপর, তাহলে পিতল। অ্যানোডেকে নিকেলের কোন একটা পাত, কারণ নিকেলের প্রলেপটা দিচ্ছি। তড়িৎ বিশ্লেষ্য, সামান্য বরিক অ্যাসিড যুক্ত নিকেল সালফেট দ্রবণ, সামান্য বরিক অ্যাসিড যুক্ত কথাটা কিন্তু বলবে, ঠিক আছে? হয়ে গেছে, কমপ্লিট, শেষ। তাহলে যে প্রশ্নগুলো মাধ্যমিকে এবছরে আসতে পারে, যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো বারবার এসেছে, যে টাইপের প্রশ্ন করলে সবটা কভার হয়ে যায়, সেই সবটা তোকে করিয়ে দিলাম। একটা সিরিজ আনবো আমি ভাবছি, মাধ্যমিকে 2017 থেকে 2026 পর্যন্ত যা প্রশ্ন এসেছে চ্যাপ্টার ওয়াইজ একদম আনবো। একদম পরিবেশের জন্য ভাবনা থেকে শুরু করে একদম জৈব রসায়ন, কমপ্লিট হয়ে যাক সবটা। সেকেন্ড সামেটিভের পরে উনি একটা সিরিজ আনবো, কি বলিস? দেখা হবে। আর তারপরে খুব তাড়াতাড়ি ওয়ান শট আসছে, এরপরে তোদের কি লাগবে সেগুলো আমাকে জানা, সব আনবো আস্তে আস্তে। রবিবারে দেখা হচ্ছে বিগ ব্যাঙ্গে লাইভে। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, আর পড়তে থাকিস। জয় ধামাকা, 100তে 100 টার্গেট কর, তারপর দেখা যাবে। যে যার এক্সপেকটেশন নাম্বার ছিল, যেটা এক্সপেক্টেড নাম্বার ছিল, তার থেকে যেন অনেক বেশি নাম্বার পাস, যেমনি এই বছরে হয়েছে। টাটা।